কর্মব্যস্ত ধর্মতলা স্ট্রিট দিয়ে আমরা তো প্রায়ই হেঁটে যাই। লরেটো স্কুলের পাশে একটা হলুদ রঙের বাড়ির দিকে হয়তো কখনো সখনো চোখ পড়ে আমাদের। একদা সেখানে ঘটেছিল একটি মর্মান্তিক ঘটনা। কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেকগুলো বছর। পৃথিবী অনেকবার পরিভ্রমণ করেছে সূর্যকে। এসেছে বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা, কিন্তু আজও মাঝে মধ্যে ওই অভিশপ্ত হলুদ বাড়িটা মধ্যরাতে অন্ধকারের মধ্যে দু হাতে আঁকড়ে ধরে তার হারানো অতীতকে। এখনো রাতের নীরবতার মধ্যে একটা কাকাতুয়ার কণ্ঠস্বর শোনা যায়। সে যেন ব্যাকুল আর্তস্বরে কাকে ডাকছে। আর দেখা যায় লম্বা চওড়া মাঝবয়সী এক মহিলার ছায়ামূর্তিকে। আচ্ছন্নের মতো হাঁটছে সে। হারিয়ে গেছে বুঝি তার প্রিয়জন, তারই সন্ধান করছে সে। ওই মহিলার গলায় শক্ত করে বাঁধা একটা তোয়ালে। এই রহস্যের জবনিকা উত্তোলন করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে 150 বছর আগের শহর কলকাতায়। বন্ধুরা, আপনারা শুনছেন আজকের গল্প ধর্মতলার ভুতুড়ে বাড়ি। গল্পটি লিখেছেন পৃথ্বীরাজ সেন। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ এবং সঙ্গে রয়েছে শ্রাবন্তী ঘোষ, আবহ দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন রহস্যাবৃত রোমাঞ্চকর এই গল্পটি ধর্মতলার ভুতুড়ে বাড়ি। (1850 সাল) দুই নীলকর সাহেব এসেছে বিলেত থেকে এই শহরে। ধর্মতলার একটা দোতলা বাড়ি ভাড়া নিয়ে বসলো তারা। তখন কলকাতার থিয়েটারের খুব জনপ্রিয়তা। দুই বন্ধু মিলে টিকিট কিনল থিয়েটার দেখবে বলে। বিকেল হতে না হতেই একজনের ভীষণ জ্বর হলো। অন্য বন্ধু একাই গেল থিয়েটার দেখবে বলে। নিস্তব্ধ নিশুতি রাত। জনহীন রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আলো একটু মলিন হয়েছে বোধহয়। জ্বরের যন্ত্রণাতে ঘুম আসছে না সেই সাহেবের। মনে পড়ছে ফেলে আসা ইংল্যান্ডের কথা। ফার, ওক, ফার্ন, এলমের শাড়ি, আকাশ জুড়ে নীল মেঘের ওড়াউড়ি, মায়ের স্নেহ, বাবার বকুনি আর বন্ধুবান্ধবদের সাথে কতই না হই হুল্লোড়। সব কিছু ছেড়ে আজ এই বিদেশ বিভুঁইয়ে সারা রাত একা শয্যায় শুয়ে অদৃশ্য জ্বরের সাথে লড়াই করা। মনটা অনুশোচনায় ভরে যায় তার। টলতে টলতে বাইরে এসে দাঁড়ায় সে। সঙ্গে সঙ্গেই তার সমস্ত শরীর জুড়ে আতঙ্কের একটা স্রোত বইতে থাকে। স্পষ্ট দেখতে পায় সে পাশের ঘর থেকে বেরিয়ে আসছে মজবুত চেহারার এক মাঝবয়সী ভদ্রমহিলা। দেখে মনে হয় অ্যাংলো ইন্ডিয়ান। খুব রাগ হলো সাহেবটির। ইতিমধ্যে তার বন্ধু এমন এক বান্ধবী জুটিয়ে ফেলেছে, অথচ কোনো কথাই বলেনি তাকে। ভদ্রমহিলা এগিয়ে চলেছে করিডোর দিয়ে। সিঁড়ির দিকে যাবে সে। সাহেবটি অবাক হয়ে দেখে ভদ্রমহিলার গলায় কমফোর্টার বা মাফলারের মতো একটা তোয়ালে শক্ত করে বাঁধা। সাহেবকে সামনে দেখে সেই নিশিরাতের ভদ্রমহিলা চিৎকার করে ওঠে। সে বলে ওঠে, কে কে আপনি? এখানে কি করছেন? সাহেব থতমত খেয়ে যায়। দূরের বারান্দার অন্ধকারের মধ্যে হাওয়াতে অদৃশ্য হয়ে যায় ওই ছায়ামূর্তি।
কানে ভেসে আসে রাত জাগা পাখির আর্তনাদ। হু হু করে প্রবাহিত একটা শীতল বাতাস এসে রোগাক্রান্ত সাহেবের সমস্ত শরীর জুড়িয়ে দেয়। সারা রাতের থিয়েটার শেষ হওয়ার পর ভোরের দিকে ফিরে আসে বন্ধু। বুঝতে পারে কিছু হয়েছে তার অসুস্থ বন্ধুটির, কিন্তু কথা বলছে না কেন সে। অনেকক্ষণ বাদে জানতে পারে তার ওই লেডি ফ্রেন্ডের ব্যাপারটাই মাথায় ঘুরপাক খাচ্ছে অসুস্থ বন্ধুটির। সব শুনে অবাক হয়ে যায় সাহেবটি। এমন ঘটনা যে ঘটতে পারে কল্পনাও করতে পারেনি সে। শুরু হয় খোঁজ খবর। সেই বাড়ির দারোয়ানের কাছ থেকে জানতে পারা যায় সেই অভিশপ্ত কাহিনী। তখনকার দিনে এক বিখ্যাত প্রকাশনা সংস্থা ছিল হান্টার অ্যান্ড কোম্পানি। এখানে কাজ করতেন কুপার নামে এক ভদ্রলোক। এছাড়া তিনি স্টেবল কিপিং করতেন, অর্থাৎ বড় বড় সাহেবদের ঘোড়া রাখার জন্যে ভাড়া দিতেন আস্তাবল। কলকাতার এখানে সেখানে বেশ কিছু জমি কিনেছিলেন তিনি, কয়েকটি বাড়িও তৈরি করেছিলেন। বউবাজারের যেখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স চার্চ, সেখানে একটা দোতলা বাড়ি ছিল কুপার সাহেবের। সেখানেই থাকতেন তিনি। বউবাজারের এই অঞ্চলটা তখন ছিল নিম্ন মধ্যবিত্তদের দখলে। এখানে যারা থাকত তাদের প্রতি শহরের ধনীরা অবজ্ঞার ভাব পোষণ করত। মিসেস কুপার মাঝে মধ্যেই চাইতেন এই বাড়িটা বিক্রি করে শহরের অভিজাত কোনো অঞ্চলে চলে যেতে। তখনই একটা দারুণ ভাগ্য বিপর্যয় ঘটে যায়। 4 দিনের মধ্যে মিসেস কুপারের 2 ছেলের মৃত্যু হয়। একজনের বয়স ছিল মাত্র 15, অন্যজনের 20। ছেলে দুটির মৃত্যুতে মিসেস কুপার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে তার সমস্ত আচরণের মধ্যে উন্মাদ ভাবের লক্ষণ ফুটে উঠতে থাকে। ভবানীপুরের মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করতে হয় মিসেস কুপারকে। সেখানে চিকিৎসা শুরু হয় তার। একটু ভালো হওয়ার পর তিনি আর সেখানে থাকতে চাইলেন না। ফিরে এলেন আবার নিজের বাড়িতে। চারিদিকে 2 ছেলের স্মৃতিচিহ্ন ছড়ানো আছে। তাদের ফুটবল, প্যান্ট, শার্ট, স্কুলের বই। হাহাকার করে ওঠে মিসেস কুপারের মন। মধ্যদিনের নীরবতার মধ্যে হঠাৎ মনে হয় ছোট ছেলে জড়িয়ে ধরছে তাকে, বড় ছেলে বাইরে ফুটবল খেলছে। নানা শব্দ কানে প্রবেশ করে তার। মিস্টার কুপার ভাবলেন যে এখানে থাকা বোধহয় ঠিক হবে না, কোথাও একটা আলাদা বাড়ি ভাড়া নিতে হবে। অবশেষে খুঁজতে খুঁজতে কুপার ঠিক করলেন যে তার স্ত্রীকে একটা বাড়িতে একা রেখে দেবেন, কেননা মানুষদের সাহচর্য তিনি আর সহ্য করতে পারছেন না। ধর্মতলার ওই দোতলা বাড়িটা ভাড়া নিলেন কুপার সাহেব। সেখানে স্ত্রীকে রাখলেন তিনি। নিজে রয়ে গেলেন বউবাজারের পুরনো বাড়িতে। রোজ সকালে কুপার তার বগি গাড়ি করে চার্চে যেতেন। সেখানে প্রার্থনা সেরে যেতেন স্ত্রীর কাছে ওয়েলিংটন স্কোয়ারের বাড়িতে। দুজনে একসঙ্গে বাজারে যেতেন। এই নিয়মের কোনো বিঘ্ন ঘটত না কোনো দিন। মিসেস কুপার কাউকে বিশ্বাস করতেন না। তার একটা অদ্ভুত পাগলামি ছিল। টাকা পয়সা গয়নাগাটি ডেকে ডেকে দেখাতেন সব বাড়ির দারোয়ানদের। শুধু একটি দারোয়ান বাড়ি পাহারা দিত। আয়া কিংবা রাঁধুনি রাখতে দিতেন না মিসেস কুপার। কতবার মিস্টার কুপার বারণ করেছিলেন স্ত্রীকে, দারোয়ানদের কাছে এসব জিনিস দেখাতে নেই। কিন্তু এটাই তার স্ত্রীর অদ্ভুত পাগলামির একটা লক্ষণ। 1845 সালের 6ই মার্চ কুপার সাহেব এসেছেন ধর্মতলার বাড়িতে। দোতলাতে উঠেই তিনি দেখতে পেলেন বারান্দার পর্দাটা তখনও তোলা হয়নি। এখনো মিসেস কুপার ঘুমোচ্ছেন। এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ তার নজরে পড়ল
বারান্দার আধো অন্ধকারের মধ্যে কে যেন আড়াআড়িভাবে শুয়ে আছে। মনে মনে খুশি হলেন কুপার। তাহলে বোধহয় কোনো একটা আয়াকে কাজে লাগিয়েছে তার স্ত্রী। পায়ে পায়ে এগিয়ে এলেন। একটু কাছে যাওয়ার সাথে সাথে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল। কাটা গাছের মতো পড়ে আছে মিসেস কুপারের প্রাণহীন দেহ। গলাতে একটা শক্ত তোয়ালে বাঁধা, নাকের নিচে জমাট রক্ত বেঁধেছে। সে রক্ত চেটে চেটে খাচ্ছে দুটি আরশোলা। পাশে পড়ে আছে মিসেস কুপারের অমর সাধের মেহগনি কাঠের বাক্সটা, যার মধ্যে তিনি সযত্নে সাজিয়ে রাখতেন তার প্রিয় গয়নাগাটি। বাক্সটার ডালা খোলা, ভেতরে কোনো কিছু নেই। পোষা কাকাতুয়াটা কার্নিশের গায়ে সেঁটিয়ে আছে। তার চোখে তখনও আতঙ্কের ছাপ। দারোয়ানের হদিশ পেলেন না মিস্টার কুপার। কোথায় যেন গা ঢাকা দিয়েছে সে। যথারীতি পুলিশ এলো। পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ খবর নিয়ে জানা গেল মাঝরাতে তারা এক মহিলার অদ্ভুত গোঙানির শব্দ শুনেছিল। কাকাতুয়াটার গগনবিদারী আর্তনাদও কানে গিয়েছিল তাদের। কিন্তু মাঝে মধ্যেই এভাবে চিৎকার করতেন মিসেস কুপার। তারা ভেবেছিল এটা বোধহয় তার পাগলামির একটা লক্ষণ। তাই কেউ মাথা ঘামায়নি মিসেস কুপারের রাত জাগা আর্তনাদে। পুলিশ অনেক চেষ্টা করল। কুপার সাহেব ব্যক্তিগতভাবে অন্বেষণ করলেন, কিন্তু কে বা কারা মিসেস কুপারকে এইভাবে মধ্যরাতে হত্যা করে তার প্রিয় সমস্ত রত্ন অলংকার নিয়ে হাওয়াতে মিশে গেল, সেই রহস্যটা আর জানা গেল না। এই দুর্ঘটনার পর থেকেই ধর্মতলার হলুদ রঙের বাড়িটার এখানে ওখানে হঠাৎ দেখা যেত গলায় তোয়ালে বাঁধা এক ভদ্র মহিলাকে। রাতের নৈশব্দের বুক চিরে শোনা যেত কাকাতুয়ার আকুল আর্তনাদ। সব কিছু শোনার পর সেই দুই নীলকর সাহেব আর ওই ভুতুড়ে বাড়িতে থাকতে সাহস করেনি। তারপর থেকে একাই পড়ে থাকত বাড়িটা এক বিদেহী আত্মাকে সঙ্গী করে। গল্পটা এখানেই শেষ হওয়া উচিত, তবু আসল সত্যটা আপনাদের জানিয়ে রাখা দরকার। হলুদ বাড়িটা এখন আর বেঁচে নেই। অনেক অভিশাপ বুকে নিয়ে চিরতরে হারিয়ে গেছে সে। ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে সেই জমির ওপরেই এখন দাঁড়িয়ে আছে মেথডিস্ট চার্চ। এখনো কি সেখানে কোনো কাকাতুয়ার কান্না শোনা যায়? আর দেখা যায় এক অদৃশ্য প্রেত মূর্তিকে।